ব্রেকিং নিউজ সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি সেফ এক্সিট নিচ্ছে অতি দ্রুত। জাতিসংঘ থেকে ডক্টর ইউনূসকে চরমভাবে একটা বার্তা দেন, সেটি হচ্ছে বাংলাদেশে যদি আর একটা জেএমবির শীর্ষ সন্ত্রাসী গোলাম সারওয়ার রাহা চট্টগ্রামে ব্লগার হত্যা মামলায় 20 বছরের সাজাপ্রাপ্ত হওয়া সত্ত্বেও ইউনূস সরকারের আশীর্বাদে তিনি এখন আয়নাঘরের রাজসাক্ষী। এই যে সাজানো আয়নাঘরের রাজসাক্ষী তিনি কিভাবে হলেন? মেইনলি এই ব্যক্তি চিফ 15 তারিখ দেখেছি যে নরেন্দ্র মোদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে বৈঠক হয়েছে এবং এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা প্রধান তুলসী গ্যাবার্ডের সাথে নরেন্দ্র মোদীর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বাংলাদেশ নীতি কিংবা বাংলাদেশ নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি, এটা জামাত ইসলামীকে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেয়, কিছুটা উদ্বেগের জায়গা আছে। এবার কি তাহলে বাধ্য হয়ে চাপে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও করে দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা প্রমাণ সহকারে তারাকভাবে দেখে আসি। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি সেফ এক্সিট নিচ্ছে অতি দ্রুত। জাতিসংঘ থেকে ডক্টর ইউনূসকে চরমভাবে একটা বার্তা দেন, সেটি হচ্ছে বাংলাদেশে যদি আর একটা গণহত্যা হয় কিংবা বাংলাদেশে যদি সংখ্যালঘুদের উপরে আর কোনো দখলবাজিতা কিংবা গণহত্যার শিকার হয় কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যদি আর একটা আপনার অত্যাচার, মব জাস্টিস কিংবা আপনার দখলবাজিতা থেকে শুরু করে আপনার মব ক্লিন থেকে শুরু করে যত অরাজকতা সৃষ্টি আছে, যদি এগুলো ঘটায় তাহলে ডক্টর ইউনূসের 12টা বাজাই দিবে। অন্যদিকে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারকে জাতিসংঘ আরেকটি বার্তা দেয়, সেটি হচ্ছে আপনার জুলাই মাসে কিংবা আগস্ট মাসে থেকে শুরু করে এই আপনার আইনমন্ত্রী আসিফ নজরুল উনি যে আইন করে আপনার সমস্ত কিছু বন্ধ করে দেয় কিংবা এই আপনার সরকারের বিরুদ্ধে, এই অন্তর্বর্তীকালে সরকারের বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ কিংবা স্টেপ নিতে পারবে না। এটা কেন করলো? এটা কি আপনার একটা জানায় জাতিসংঘ ডক্টর ইউনূসের কাছে এই বিষয়ে জানতে চায় যে কেন বন্ধ করা হলো। অন্যদিকে আওয়ামী লীগের যারা নাকি আপনার দখলবাজিতার শিকার হয়েছে, যারা নাকি মব জাস্টিসের শিকার হয়েছে, যারা নাকি আপনার গণহত্যার শিকার হয়েছে, প্রত্যেকটার বিচারের দাবি জানাইছে কিংবা একটা লিস্ট চাইছে এই আপনার ডক্টর ইউনূসের কাছে। এখন ডক্টর ইউনূস পড়ছে চরম বিপাকে যে এত কিছু তো হায় আমি কিভাবে দিব। কারণ আপনার জাতিসংঘ থেকে কিন্তু আরো একটি বার্তা কিন্তু স্পষ্টভাবে দিছে যে পুলিশ গণহত্যা, থানা লুটপাট যে বা যারা নাকি ঘটাইছে কিংবা যে বা যারা নাকি এটার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে অতি দ্রুত। যদি এটা না করতে পারে তাহলে ডক্টর ইউনূসকে আপনার আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠিত করছে কিংবা আইসিসির মাধ্যমে যে আপনার আওয়ামী লীগের যে বিচার নির্ধারিত করছে কিংবা বিচার যে চালাচ্ছে কিংবা এটা যে বর্তমান চলমান, এটা নিয়েও কি আপনার জাতিসংঘ একটা প্রশ্ন তোলে যে আগস্ট মাসের আওয়ামী লীগকে যারা নাকি গণহত্যা করছে, পুলিশ হত্যা করছে, থানা লুটপাট করছে, এই বিষয়ে ডক্টর ইউনূসের কোনো পদক্ষেপ থাকে না কিংবা আইন করে কেন বন্ধ করে দেওয়া হলো, এই বিষয়ে জানতে চাইছে। তাহলে সেফ এক্সিট কেন নিবে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস? ডক্টর ইউনূস বর্তমান তার পিছনে জাতিসংঘ থেকে চরমভাবে বাম্বু আসতেছে, বাম্বু। শুধু এটাই না, আপনার এতদিন ইন্ডিয়াকে যেভাবে খাটো করে কথা বলছে, আমি কিন্তু আপনার 2-3 দিন ধরে কিন্তু একটা কথা বলে আসতেছি যে আমাদের বাংলাদেশ হচ্ছে একটা দেশ। এই দেশকে যদি চলতে হয় সবার সাথে আপনার শান্তি বজায় কিংবা বন্ধুত্ব সম্পর্ক রেখে তারপরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু না, আপনার এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি কি সমন্বয়কদের কথায় অমুককে হুমকি, এই ঘন্টার ভিতরে আপনার কি বলে এই ইন্ডিয়াকে দখল করব, ওইটা দখল করব, সেটা দখল করব, মানে বৈদেশিকদের কথায় একের পর এক একটা যে আলটিমেটাম দেয়, এটাই কি কাল হয়ে দাঁড়াইছে আমাদের বাংলাদেশের উপরে। কিভাবে? আপনারা অনেকে জানেন যে ডোনাল্ড ট্রাম্প আর হচ্ছে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয় আপনার হোয়াইট হাউসে। সেখানে আপনার যে নরেন্দ্র মোদীকে আমাদের বাংলাদেশের যে আপনার শান্তি বজায় রাখার ক্ষেত্রে কিংবা আপনার দেশ পাশাপাশি হওয়ার ক্ষেত্রে আপনার মোদীর উপরে দায়িত্ব দেয় যে বাংলাদেশে কিভাবে
শান্তি ফিরিয়ে আনা যায়, বাংলাদেশে কিভাবে গণতন্ত্র ফিরিয়ে আনা যায়, বাংলাদেশে কিভাবে পুনরায় আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা যায়, কিংবা আপনার নির্বাচনে সক্রিয়ভাবে আপনার অবস্থান নেওয়া যায়। এটার জন্য কি সম্পূর্ণ আপনার এই যে হ্যান্ড ওভারটা, সেটা কি আপনার ডোনাল্ড ট্রাম্প মোদিকে করে। তাহলে সেফ এক্সিট কিভাবে নিচ্ছে, সেটি হচ্ছে জাতিসংঘ থেকে আরো একটি বিষয় বলে যে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস আপনি শান্তিপ্রিয়ভাবে আপনাকে নোবেল দেওয়া হয়, কিন্তু আপনি এই নোবেলের কতটুকু মর্যাদা রাখতে পারছেন? বহির্বিশ্বে এখন পর্যন্ত যে বা যারা নাকি নোবেল প্রাপ্ত কিংবা যারা নাকি নোবেলটা পাইছে, সবাই আপনার তাদের ব্যাকগ্রাউন্ডে কি এই ধরনের কোনো কেলেঙ্কারি কিন্তু নাই। আর এই অন্তর্বর্তীকালে সরকার তিনি যখন নাকি 8ই আগস্টে আপনার কি বলে মানে সংবিধানে তিনি শপথ নেয় কিংবা বাংলাদেশের সরকারের চেয়ারে তিনি বসে, তখন কিন্তু তিনি আপনার আওয়ামী লীগের সরকার হয় নাই, তিনি বিএনপি সরকার হয় নাই, তিনি কি সরকার হয়েছে জঙ্গিবাদীদের, তিনি সরকার হয়েছে এই গণ অভ্যুত্থানকারীদের কিংবা আপনার বৈষম্য বিরোধী যারা নাকি আন্দোলন ছিল এদের সরকার হয়েছে। এটাও কি জাতিসংঘ হিসাব চাইছে। মানে সব কিছু মিলিয়ে অন্তর্বর্তীকালে সরকারের একটাই বক্তব্য যে আমাকে ছেড়ে দেন, আমি আমার কাজে যেতে পারলেই বাঁচতে চাই কিংবা আমি বেঁচে যাই, আমি আর এই দায়িত্ব পালন করতে চাই না, আপনারা আপনাদের মতো থাকেন, আমাকে ছেড়ে দেন, আমাকে এই দায়িত্ব থেকে আপনারা বিতাড়িত করেন কিংবা আমার জায়গায় আপনারা নতুন কোনো প্রধান উপদেষ্টা নিয়োগ অতি দ্রুত করে নেন, আমি আমার কাজেই যেতে পারলে বেঁচে যাই। কেন আপনি কেন এখন বেঁচে যাবেন? ও আপনার বন্ধুদের এখন যে আপনার ডোনাল্ড ট্রাম্প আপনার নিষেধাজ্ঞা করে দিছে, আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালে যে আপনার চিফ প্রসিকিউটর ছিল ওনাকে নিষেধাজ্ঞা করে দিছে, কিংবা আইসিসির যে প্রধান ছিল আপনার মিস্টার করিম খান ওনাকেও নিষেধাজ্ঞা করে দিছে কিংবা আইসিসি কে নিষিদ্ধ করছে, এটার জন্য আপনি বলতেছেন যে আপনার জায়গায় গেলে আপনি বেঁচে যান? হ্যাঁ, বাংলাদেশটাকে একটা রসতলের জায়গায় নিয়ে আপনার সেনাবাহিনীর মতো একটা শান্তিপ্রিয় যে ছিল এদেরকেও আপনি স্যাংশন খাওয়ায়া এখন বলতেছেন যে আপনি সেফ এক্সিট নিতে পারলেই আপনি বেঁচে যান কিংবা নতুন কোনো আপনার প্রধান উপদেষ্টাকে আপনারা নিয়োগ করেন। হ্যাঁ, কেন কেন? কেবল তো খেলা শুরু। বর্তমান আপনি বাংলাদেশটাকে যেভাবে চালাচ্ছেন, এখন আপনি সেফ এক্সিট নিতে চাচ্ছেন, এত সোজা না তো, কেবল তো খেলা শুরু মাত্র। কেবল কি খেলা শুরু মাত্র, সামনে আরো হবে। সেফ এক্সিট এত সোজা না। কেবল তো জাতিসংঘ থেকে আপনার এই আগস্ট মাসে যারা নাকি গণহত্যার শিকার হয়েছে, আওয়ামী লীগের যারা নাকি গণহত্যা করছে, যারা নাকি পুলিশ হত্যা করছে, সম্পূর্ণ ব্রাই ডাটা কিংবা একটা লিস্ট চাইছে জাতিসংঘ আপনার কাছে, আপনি এগুলা দিবেন না? এগুলা না দিয়ে কি আপনি পার পেয়ে যাবেন? এত তো সোজা না। ও লন্ডন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতিসংঘের কাছে আপনার নোবেল বাতিলের জন্য একটা দরখাস্ত করছে ব্রিটিশের কাছে, এটার জন্য কি আপনি চাইতেছেন না সেফ এক্সিট চাইতেছেন? এত সোজা? মানে দেশটাকে আপনি একটা রসতলে নিয়ে আপনি বাংলাদেশ সেনাবাহিনীকে স্যাংশন খাওয়ায়া সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে এখন বলতেছেন যে আপনি আপনার কাজে যেতে পারলে বেঁচে যান। তাহলে আপনি আগে কেন এই পদ থেকে পদত্যাগ করলেন না? কেন কেন আপনি আওয়ামী লীগের উপরে এভাবে অরাজকতার সৃষ্টি চালাইলো, মব জাস্টিস চালাইলো, পুলিশের উপরে গণহত্যা করলো, কেন আপনি এটার প্রতিবাদ করলেন না? কিংবা ধানমন্ডির 32 নাম্বার যে আপনার ঐতিহাসিক কিংবা বাংলাদেশের স্বাধীনতার একটা সর্বভৌমত্ব একটা যে জায়গা, একটা স্মৃতি, সেটাকেও ভেঙে গুড়িয়ে দিল বোল্ডেজার দিয়ে, কেন আপনি এটার প্রতিরোধ করলেন না? কেন করলেন না? শেখ হাসিনা তো বক্তব্য রাখছে রাত 9টা বাজে, আর এই বোল্ডেজার দিয়ে ভেঙে দিচ্ছে সন্ধ্যা 6টা বাজে। বোল্ডেজার কি আগে থেকে রেডি ছিল না? আগে থেকে কি রেডি করে রাখেন নাই? যে শেখ হাসিনার বক্তব্য তো ছিল একটা বাহানা মাত্র। মানে আপনাদের বিষয়টা বা আপনাদের উপস্থাপনাটা আপনারা এভাবে করছেন যে ধানমন্ডি 32 নাম্বার বা ভাঙার এক পরিকল্পনা আপনাদের আগে থেকে ছিল, কিন্তু শেখ হাসিনার বক্তব্যকে উদ্দেশ্য করে স্ট্রং একটা ভূমিকা লাগবে, সেই ভূমিকাটাই পালন করছেন আপনারা। এবং এই রিজন দেখায়া আপনারা কি ধানমন্ডির 32 নাম্বার এবং ভাষা আন্দোলন করে যেখান থেকে ভাষণ দিছে সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দিচ্ছেন। কেন আপনি এখন সেফ এক্সিট চাচ্ছেন? বাংলাদেশটাকে তো শেষ করে দিচ্ছেন, কেন আপনি এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করলেন না? যখন নাকি জাতিসংঘ থেকে এটার হিসাব চাইলো বা এটার চাইলো, জানতে চাইলো, রিজন জানতে চাইলো কিংবা একটা জানতে চাইলো, তখন আপনি বলেন যে এদেরকে আমি শক্ত হাতে এখন থেকে প্রতিরোধ করতে হবে। কেন আপনি আগে করলেন না? কিংবা সেখানে সেনাবাহিনীও যায়, সেনাবাহিনীকে ভুয়া ভুয়া বলে সবাই সম্বোধন করলো, কেন সেখানে সেনাবাহিনী শক্ত কোনো অবস্থান নিল না? কেন সেনাবাহিনী তখন এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করলেন না? কিংবা কেন সেনাবাহিনী সেখান থেকে চলে আসলো ছাত্রদের মুখের ভুয়া ভুয়া সম্বোধন শুনে? এটাই কি আপনার সেনাবাহিনীর অবস্থান কিংবা এটাই কি সেনাবাহিনীর আসল ভূমিকা? না তো। কারণ সেনাবাহিনী আপনার দল চিনে না,
সেনাবাহিনীর কোনো রাজনৈতিক কোনো ফেস চিনে না, কোনো সমর্থক চিনে না। সেনাবাহিনী চিনে কাকে? দেশের জনগণকে, দেশের আপনার সার্বভৌমত্বকে, দেশের সম্পদকে। তাহলে স্বাধীনতার মতো একটা এত বড় একটা সম্পদ যখন নাকি ভেঙে গুড়িয়ে দিল, তখন কেন সেনাবাহিনীর এই অবস্থান ছিল? কিংবা এই অন্তর্বর্তীকালে সরকার আপনি কেন কোনো স্ট্রং ভূমিকা পালন করলেন না? কেন আপনি এখন সেফ এক্সিট চাচ্ছেন? কি পিছন থেকে বাম্বু আসা শুরু করেছে? না, শুরু করেছে কেবল তো শুরু মাত্র। আপনি সেফ এক্সিট নেবেন আর আপনাকে কি মনে হয় সেফ এক্সিট নিয়ে আপনি পার পেয়ে যাবেন? এত সোজা না। সমস্ত কিছুর দায়ভার এখন একমাত্র আপনি। আপনাকে এটার হিসাব অবশ্যই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বাংলাদেশ নীতি কিংবা বাংলাদেশ নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি, এটা জামাত ইসলামীকে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেয়, কিছুটা উদ্বেগের জায়গা আছে। দর্শক, আমি মূলত এখন আলোচনা করছি ট্রাম্প মোদি বৈঠকের ফলাফল নিয়ে। বৈঠক ট্রাম্প মোদি, এটা নিয়ে তো আমাদের কথা বলার কথা নয়, এটা ভারতের বিশ্লেষকরা বলবে। আমাদের কেন কথা বলতে হচ্ছে? যে আওয়ামী লীগ ভেবেছিল যে তাদের ঈদ, তারা তো দেখেন তাদের জাতির পিতা এখন শেখ মুজিব নাই, এখন মোদি, মোদিজি মোদিজি স্লোগান দেখেছে না? কি লজ্জা, নির্লজ্জ। মোদিজি মোদিজি বলে মুখে ফেনা তোলে। এর মানে আওয়ামী লীগের কাছে এই বৈঠকটা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে তাদের নতুন জাতির বাপ, জয় পুতুলের বাপ মোদি ট্রাম্পের মাধ্যমে হাসিনাকে তুলে ধরবেন, এই করবেন সেই করবেন, ডক্টর ইউনূসকে পরাজিত করবেন, হ্যাং ত্যাং। এই জায়গাটার কারণে আমাদের মোদি ট্রাম্প বৈঠক নিয়ে আলোচনা, এবং হ্যাঁ সেখানে বাংলাদেশ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এবং হয়েছে, অতএব আমাদের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। এখন এখানে কি হয়েছে বৈঠকের একেবারে ফ্রম দি বিগিনিং টু এন্ড, জয়েন্ট স্টেটমেন্ট থেকে শুরু করে আরো যে কোয়েশ্চেন আনসার সেশন, সবগুলোই আমরা দেখার চেষ্টা করেছি। এতে আওয়ামী লীগের জন্য কোনো সুখবর নেই, বরং উল্টো অ্যাকশন হয়েছে। যেমন যে প্রশ্নোত্তরটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল, ওটা ভারতীয় কোনো দালাল সাংবাদিক পরিকল্পিতভাবে প্রশ্ন করেছিল, যাতে বাংলাদেশের বিরুদ্ধে কোনো একটা কথা ট্রাম্পের মুখ থেকে বের করা যায়, এই উদ্দেশ্যে কিন্তু প্রশ্ন করা হয়েছিল, কিন্তু উদ্দেশ্য সফল হয়নি। বরং ট্রাম্প উত্তর দেননি ক্লিয়ারলি, তিনি মোদির হাতে ছেড়ে দিয়েছেন, আর মোদি উত্তর দেননি, অন্য জায়গায় চলে যান। মানে মোদির এখানে বলার জায়গা নেই কিছু, মানে লাভ হয়নি, কোনো লাভ হয়নি। হ্যাঁ, ভারতের কি লাভ হয়েছে দেখেন, ভারত নিজেরাই আছে দৌড়ের উপর, তাদের নাগরিকদের হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে, শেকল দিয়ে বেঁধে, লাথি দিয়ে আমেরিকা থেকে দাঁড়িয়ে দেয়। এইগুলো ডিল করবে না হাসিনার পক্ষে কথা বলতে যাবে? মানে ভারতের আর কোনো কাজ নাই, তারা নিজেরাই আছে বিপদে। এবং এই যে ব্যবসা বাণিজ্য, ট্রাম্পের পলিসি বুঝতে হলে ব্যবসায়িক পলিসি দিয়ে আপনাকে বুঝতে হবে। ট্রাম্প একজন প্রফেশনাল ব্যবসায়ী, ব্যবসার সামনে কোনো বন্ধু টন্ধু কাউকে চেনে না। দেখেন এই যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে, এটা কিন্তু ভারত হাতে পায়ে ধরে করেছে, কারণ শপথ অনুষ্ঠানে দাওয়াত পায়নি, মান সম্মান যায়, এখন একটা বৈঠক অনুষ্ঠান করতে হবে, এই জন্য ম্যানেজ করতে পেরেছে। ঠিক আছে, এটা করতে পেরেছে। ব্যবসার সামনে ট্রাম্প কাউকে চেনেন না। এই ভারতে ব্যবসা করতে গেলে যে বিভিন্ন টেরিফ ব্যারিয়ার আছে, টেরিফ ব্যারিয়ার, নন টেরিফ ব্যারিয়ার, এগুলো কিন্তু সমালোচনা করেছেন ট্রাম্প। তবে সবকিছুর উপরে ট্রাম্পের কাছে ব্যবসা। এমন একটা ঘটনা ঘটেনি যেটা আওয়ামী লীগ খুশি হতে পারে, অথবা তারা যে মোদিজি মোদিজি বলেছে সেটা সেলিব্রেট করা যেতে পারে, এমন কোনো ঘটনা ঘটেনি। আওয়ামী লীগকে জাগিয়ে তুলবেন, হাসিনাকে ফিরিয়ে আনা তো দূরের কথা, আওয়ামী লীগের পক্ষে কিছু একটা করবেন ট্রাম্প মোদি মিলে, এরকম কোনো ঘটনাই ঘটেনি, কিচ্ছু না। তবে একটা পয়েন্ট, ওই পয়েন্ট আওয়ামী লীগে ধরেছে, এই পয়েন্টটা আসলে আমি সিরিয়াসলি নিতে চাই। জাস্ট একটা পয়েন্ট, ট্রাম্প মোদি উভয়ই বলেছে, যে জয়েন্টলি বলেছে যে বাংলা এক্সট্রিমিজম, তারা উগ্রবাদের বিরুদ্ধে বা জঙ্গিবাদের বিরুদ্ধে একসাথে কাজ করবে। এখন বাংলাদেশে উগ্রবাদ জঙ্গিবাদ তো কিছু নেই, এখন একসাথে কাজ করবে, মানে এটা উগ্রবাদ জঙ্গিবাদের একটা ন্যারেটিভ তৈরি ভারত করে দিবে, তার বিরুদ্ধে ট্রাম্পের মাধ্যমে কিছু বলাবে বা কিছু করাবে। এই জায়গাটা কিছুটা সম্ভব হতে পারে, যদিও সম্ভব হলে কি হবে দেখেন, বাংলাদেশ উগ্রবাদ জঙ্গিবাদ, বাংলাদেশের প্রধান এখন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস উগ্রবাদ জঙ্গিবাদ প্রশ্রয় দিবেন, এটা কি হয়? কখনোই না। অতএব এইসব ন্যারেটিভ যে বাংলাদেশে জঙ্গিরা দখল করেছে, ডক্টর ইউনূস দায়িত্বে থাকা অবস্থায় এই ন্যারেটিভ চলবে না, কিচ্ছু করতে পারবে না এই ন্যারেটিভ দিয়ে। কারণ ডক্টর ইউনূস কখনোই, বরং এই ন্যারেটিভ দিয়ে আরো উল্টা লাভ হতে পারে। যেরকম হাসিনা যে জঙ্গিবাদ ছিল না, কিন্তু হাসিনা নাটক করেছে, জঙ্গি নাটক।
ওইখানে ধরতো সেইখানে ধরতো, ভালো মানুষগুলোকে জঙ্গি বানিয়ে দিত, বলতো যে এই যে আমরা জঙ্গিবাদ দমন করছি, নির্বাচনে এই কাজ করতো, অথবা আমাদের কি আবার সমর্থন দেন, জঙ্গিবাদ দমন করতে আমাদের লাগবে। ঘটনা এরকম ঘটতে পারে, ভারত কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে এই ন্যারেটিভ এস্টাবলিশ করবে, তারপরে বিশ্ববাসী বলবে যে না, এটা দমন করতে ডক্টর ইউনূসের মতো লোক দরকার, তার চাইতে যোগ্য লোক তো আর নাই, অতএব সে আরো থাকুক। ঘটনা তো এরকমও ঘটতে পারে, অতএব এটা ডক্টর ইউনূস সরকারের জন্য কোনো উদ্বেগের জায়গা নয়। জামাত ইসলামের উপর বা ধর্মভিত্তিক ইসলামপন্থী রাজনীতির উপর একটা চাপ আসতে পারে, সেই চাপে যে কিছু হবে তা না। দেখেন এই যে জামাত ইসলামের উপর কি চাপ দেয়নি গত 15 বছরে, ভারত জামাত নেতাদের হত্যা করা থেকে শুরু করে মানে যত নির্যাতন করা যায় সব করেছে, আয়নাগর থেকে সব, ইতিহাসের বর্বরতম নির্যাতন জামাত ইসলামের উপর করেছে, ইসলামপন্থীদের উপর করেছে, আলেম ওলামা হুজুরদের উপর করেছে। তাতে কি তারা ধ্বংস হয়ে গিয়েছে? না, তাদের কয়েক গুণ বেশি শক্তি ফিরে এসেছে, কয়েক গুণ বেশি শক্তি ফিরে এসেছে। অতএব ভারত ট্রাম্পের মাধ্যমে বা যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইসলামপন্থী রাজনীতির বিরুদ্ধে যদি কিছু করিয়েও থাকেন, তাহলে কি হবে? কিচ্ছু করতে পারবে না। তবে হ্যাঁ, ক্ষমতা আসা বা এই ধরনের পথে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি ডেফিনেটলি তৈরি হবে, কোনো সন্দেহ নেই। এখানে দুইটা পয়েন্ট খেয়াল রাখবেন দর্শক, এই জায়গাটা জামাতের কাজ করা উচিত বলে মনে করি। আগে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে যে ডোনাল্ড লু যে দায়িত্বটা পালন করতে দক্ষিণ এশিয়ায়, ওই জায়গায় নতুন একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি হিন্দুত্ববাদী, তিনি মোদীর অনুসারী, অতএব মোদী তার মাধ্যমে কিছু কাজ করাতে পারবেন। এই ধর্মভিত্তিক দল, ইসলামপন্থী দলদেরকে ডক্টর ইউনূস থেকে দূরে সরানো এবং কিছুটা চাপে রাখা, বা যুক্তরাষ্ট্র থেকে একটু দূরে সরানো, যুক্তরাষ্ট্র তাদেরকে একটু বাঁকা চোখে দেখবে, এই কাজগুলো ওই ডোনাল্ড লুর জায়গায় যে নতুন লোকটা আসছে তার মাধ্যমে মোদী বা ভারত করাতে পারবে, এই জায়গাটা আমরা ধারণা করি। এটা একটা উদ্বেগের জায়গা। আরেকটা হচ্ছে দেখেন ওই ইলন মাস্ক অমুক তমুক যার সাথে বৈঠক করে, এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করেছি। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, ভারতের যে গোয়েন্দা সংস্থাগুলোর যিনি প্রধান, এক হিন্দু, একেবারেই বিজেপির মতাদর্শে বিশ্বাসী, তিনি একসময় ডেমোক্রেট ছিলেন, এখন রিপাবলিকান। ওই হিন্দু লোকটা, আমার নামটা মনে নেই, মানে তাদের অনেকগুলো গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্বে আছেন, যাকে ট্রাম্প নিয়োগ দিয়েছেন। তো ওই লোকটা কিছুটা ডিস্টার্ব করবে, একেবারে যেহেতু মোদির পকেটের লোক, হিন্দুত্ববাদী লোক, ইউনূসকে কিছু করতে পারবে না, কিন্তু বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিশেষ করে জামাত ইসলামীকে চাপ টাপ দেওয়ার ক্ষেত্রে কিছুটা ভূমিকা পালন করতে পারে। অতএব দর্শক, এই মোদি ট্রাম্প বৈঠকের ফলাফল হিসেবে আমরা যেটা বলতে চাই, আওয়ামী লীগের জন্য কোনো সুসংবাদ নেই, কিচ্ছু হবে না। জামাতকে একটু চাপে রাখার চেষ্টা করতে পারবে ট্রাম্পের মাধ্যমে, ওই 2-3 জন ব্যক্তির মাধ্যমে এই লাইন ঘাটটা আছে, যেটা ওভারকাম করার সক্ষমতা হয়তো বা জামাতের নেই। আর এতে জামাতের তেমন কিছু হবে না, জাস্ট জামাত এবছরে যদি বা এই নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতা আসতে চায়, সেক্ষেত্রে কিছুটা বাধা বা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া লাগতে পারে। তবে জামাত সিরিয়াসলি এই বিষয়টা ট্যাকেল করলে, যে না আমরা, এটা জামাত তো অলওয়েজ বোঝাচ্ছে, এবং যুক্তরাষ্ট্রের এস্টাবলিশ প্রিন্সিপাল, জামাত কোনো উগ্রবাদী সংগঠন নয়, তারা মেইন স্ট্রিম, তারা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টও এর আগে উঠে এসেছে। জামাত ইসলামী একটা ডেমোক্রেটিক পার্টি, রিলিজিয়ন বেসড ডেমোক্রেটিক পার্টি, তারা এক্সট্রিমিস্ট নয়। এখন সে রিলিজিয়ন বেসড ডেমোক্রেটিক পার্টি, মডারেট ডেমোক্রেটিক পার্টি, মডারেট ইসলামিস্ট পার্টি। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। নোবেল যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে কি ঘটেছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ ধারাবাহিক প্রমাণ সহকারে দেখে আসি। জেএমবির শীর্ষ সন্ত্রাসী গোলাম সারওয়ার রাহা চট্টগ্রামে ব্লগার হত্যা মামলায় 20 বছরের সাজাপ্রাপ্ত হওয়া সত্ত্বেও ইউনূস সরকারের আশীর্বাদে তিনি এখন আয়নাঘরের রাজসাক্ষী। এই যে সাজানো আয়নাঘরের রাজসাক্ষী, তিনি কিভাবে হলেন? মেইনলি এই ব্যক্তি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের খাস লোক। আর এই যে আয়নাঘরের যে মামলা, এই মামলাটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিটি, সেই আইসিটিতে চলমান। আর এই আইসিটিতেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলা লড়বেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর সেই তাজুল ইসলামেরই খাস লোক এই গোলাম সারওয়ার রাহাত, যিনি কিনা জেএমবির শীর্ষ সন্ত্রাসী হিসেবে বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিলেন বাংলাদেশের প্রশাসনের হাতে। চলেন নিউজের কাটিংটা দেখে আসি। এই যে দেখছেন, এটাই হচ্ছে ওই সময়ের নিউজের কপি। 2023 সালে সে গ্রেফতার হয়েছিল জঙ্গিবাদ কর্মকাণ্ডের দায়ে। আমাদের দেশের গোয়েন্দা সংস্থারা তার এই জঙ্গিবাদ কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ার কারণে তাকে গ্রেফতার করেছিল, একদম হাতে নাতে বোম বানানো অবস্থায়। অর্থাৎ তিনি বাসায় বোম তৈরি করতে যেয়ে হাতে নাতে ধরা পড়েছিলেন। এবং এর সাথে জামাতের আমির শফিকুল ইসলামের ছেলেও ছিল। এই যে জামাতের আমির শফিকুর রহমান, তার ছেলেও যে গ্রেফতার হয়েছিল ওই সময়, তার একটা নিউজ
আমি আপনাদের দেখাচ্ছি, চলেন দেখে আসি। জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শফিকুর রহমানের ছেলে রাফাত চৌধুরীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। দুপুরে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, রাফাত চৌধুরী নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শার্কিয়া এর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী। বুধবার দুপুরে সিলেট থেকে এক সহযোগী সহ গ্রেপ্তার করা হয় রাফাতকে। একসময় শিবির কর্মী রাফাত বোমা বানানোর কৌশল শেখাচ্ছিল বলেও জানান তিনি। তো বুঝতেই পারছেন ইউনূস সরকার কাদেরকে ভিকটিম বানাচ্ছে এবং এদেরকে ভিকটিম বানিয়ে সিম্পেথি দেখাচ্ছে। সন্ত্রাসীদেরকে প্রশাসন ধরবে না তো কি, পাশের বাড়ির আন্টি এসে ধরবে? তো যথারীতি শেখ হাসিনার সময় এই সন্ত্রাস নির্মূলে প্রশাসন এদেরকে গ্রেফতার করেছিল এবং জেলে রেখেছিল। সেই জেলে রাখার লিগ্যাল প্রসেসটাকে এরা বলতেছে কি যে না, আমাদেরকে আয়না ঘরে রাখা হয়েছিল, এই জন্য আয়না ঘরটাকে সুন্দর করে তারা সাজায়া পাবলিকের সামনে উপস্থাপন করছে। যদিও এটা সস্তা স্ক্রিপ্ট হয়েছে, এটা পাবলিক বুঝে গেছে। কিন্তু কথা হচ্ছে ডক্টর ইউনূস কাদের পক্ষে সিম্পেথি দেখাচ্ছে? সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ড যারা করে তাদের পক্ষে ডক্টর ইউনূস পক্ষপাত দুষ্ট হয়ে যদি রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে, তাহলে ভবিষ্যতে এই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কতটুকু সমুন্নত হবে আর এই দায়টা কে নেবে? রাষ্ট্রীয় কাঠামো যদি জঙ্গিবাদের পক্ষে ব্যবহার হয় তাহলে এই দায় কার? আর এই বিষয়টা নিয়ে এই পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন, একই সাথে ভারতও উদ্বিগ্ন। রিসেন্টলি আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত এবং আমেরিকার সমর্থনে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করা হবে এবং আগামী কয়েকদিন তারই ধারাবাহিকতা আপনারা দেখতে পাবেন। এই যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি কুখ্যাত সন্ত্রাসীকে খাস লোক হিসেবে সাথে সাথে নিয়ে ঘুরছেন এবং সাজানো আয়নাঘরে ডক্টর ইউনূসের সামনে তাকে উপস্থাপন করলেন আয়নাঘরের ভিকটিম হিসেবে। এই যে মেটাকুলাসলি ডিজাইন করা স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট কি পাবলিক বোঝে না? কারণ অতীত কি কখনো মোছা যায়? অতীতে যে এই ব্যক্তি গ্রেফতার হয়েছিল তার ডকুমেন্ট তো সরকারের কাছে আছে, তার ডকুমেন্ট তো নিউজেও আছে। আরেকটা বিষয় হচ্ছে চট্টগ্রামের ব্লগার হত্যা মামলায় এই ব্যক্তি 20 বছরের সাজাপ্রাপ্ত। 20 বছর তো এখনো শেষ হয় নাই, তাহলে এখন একটা কুখ্যাত আসামি কিভাবে ওপেনলি ঘোরাফেরা করে, কিভাবে প্রধান উপদেষ্টার আশেপাশে ঘোরে? তাহলে কি আর বোঝার বাকি আছে যে ডক্টর ইউনূসের সাথে সাম্প্রদায়িক গোষ্ঠীর তথা সন্ত্রাসবাদী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে? তাহলে কি আর পাবলিক এটা বোঝা বাদ রাখছে যে ডক্টর ইউনূস সরাসরি জঙ্গিবাদকে মদত দিচ্ছে বাংলাদেশে? তো এই ভিডিও শেষে এই বিষয়গুলোর পুঙ্খানুপুঙ্খানু ডিটেইলস আপনাদেরকে বলে দেওয়া হবে। তার আগে চলেন আরেকটা কাহিনী দেখে আসি। বিশ্বব্যাপী দাঁড়ে দাঁড়ে যে ডক্টর ইউনূস বলতেছে টাকা দেন, টাকা দেন, টাকা দেন, টাকা দেন, সহায়তা দেন, আর্থিক সহায়তা দেন, বিনিয়োগ করেন, কিন্তু কেউ আসতেছে না, কেউ প্রতিশ্রুতিও দিচ্ছে না। আর আমাদের দেশের মিডিয়া সেটা প্রচার করছে, অমুককে বললেন ডক্টর ইউনূস, তমুক দেশের রাষ্ট্রপ্রধানকে বললেন বাংলাদেশে ব্যবসা চালু করতে। বলা, কওয়া আর দেওয়ার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আবার আমার দেশের মিডিয়ায় প্রচার করতেছে যে ট্রাম্প মোদির যৌথ বিবৃতি বিষয়টাকে নেগেটিভলি। বাংলাদেশের জনগণের কাছে প্রচার করা হচ্ছে বাংলাদেশের ইস্যু ট্রাম্প গুরুত্বই দিল না, পাত্তাই দিল না। ভাই, ট্রাম্প কি তোমার আমার মতো আটি বেঞ্জে ঝগড়া করার মানুষ? যার পকেটে মাল্টিমিলিয়ন ডলার থাকে, মাল্টিবিলিয়ন ডলার থাকে, হাজার হাজার কোটি টাকার মানুষ, সে কি তোমার আমার মতো রাস্তায় এসে ঝগড়া করবে? কাজে দেখায় দিবে এবং সেটাই করতে যাচ্ছে। তোমরা হয়তো ভাবতেছো বাংলাদেশ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প হয়তো ডিরেক্ট কোনো অ্যাটেমে যাবে। ভাই, বাইডেন প্রশাসনের মতো যুদ্ধবাজ পাবলিকদের মতো তিনি কি হঠকারী সিদ্ধান্ত নেবেন? ডোনাল্ড ট্রাম্প যদি কোনো কাজ করেন সেটা করে দেখায় দিবে। 2016 সালের ডোনাল্ড ট্রাম্প আর 2024-এর ডোনাল্ড ট্রাম্প বিস্তর ফারাক, সেদিকে খেয়াল আছে? নাই। আপনারা প্রচার করতেছেন যে বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গেল ডোনাল্ড ট্রাম্প, তার একদিন পরেই দেখা গেল কি পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বাবদ যে অ্যামাউন্টটা আমেরিকা দিত বাংলাদেশকে, 29 মিলিয়ন ডলার, সেটা আর এখন দিচ্ছে না, বন্ধ করে দিচ্ছে। তাহলে ওই জিনিসটা যদি এড়িয়েই যাইতো তাহলে এই কাম করতো না, তাহলে কাজের মাধ্যমে বুঝাই দিছে। আমি একটু ফিগারটা কনফার্ম করি আপনাদেরকে, চলেন দেখে আসি। Amid deep state allegations, US cancels $29 million plan for Bangladesh. 29 মিলিয়ন ডলার আমেরিকা থেকে আসতো বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বাবদ, সেটা ইতিমধ্যে বাতিল করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। তাহলে আপনারা কি বুঝবেন এটাতে? বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গেলেন কারণ আপনাদেরকে গুনাই ধরতেছে না ভাই, যার কারণেই তো এটা। আরেকটা জিনিস আপনাদেরকে পয়েন্ট ধরায় দেয়, আপনারা তো একটু কূটনৈতিক ভাবে দুর্বল, রাজনৈতিক ভাবে তো আরো দুর্বল, শুধু পারেন মারামারি ঝগড়াঝাটি এগুলো করতে। আপনাদের কাজই হচ্ছে আইনকে বাদ দিয়ে শুধু মারামারি ঝগড়াঝাটি করা। ওই যে আপনাদের ইন্টালেকচুয়াল ফরাদ মাজার কি বলে, 32 নাম্বার ভাঙার পেছনে তারা দায়ী যারা এখন উপদেষ্টা সরকারের মধ্যে থেকে আওয়ামী লীগের সাথে আতাত করে সেটাকে আইনি ভাবে এবং প্রাতিষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠিত করতে চায়, পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়। আমি এক্স্যাক্টলি বলতে পারলাম কিনা জানি না, চলেন তার স্টেটমেন্টটা একটু দেখে আসি। তাহলে 32 নাম্বারটা ভাঙবার
জন্য দায়ী কে? বর্তমান সরকারের মধ্যে যারা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখে আঁতাত রেখে একটা আইনি সমাধান দেবার চেষ্টা করতে পারবে। হ্যাঁ, সারা জীবন আপনারা বেআইনের পথে হাঁটছেন। আপনাদের আইডিওলজি তো সারা জীবন শুধু মারামারি, ঝগড়াঝাটি এবং ভাঙচুর করা। এইটাই হলো আপনাদের কাছে প্রকৃতপক্ষে সংস্কার এবং রাজনীতি। আইনানুগভাবে স্বচ্ছতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমাধান তো আপনাদের আইডিওলজি না। এজন্যই আপনাদেরকে সন্ত্রাসবাদ হিসেবেই ট্রিট করা হয়। আপনারা সন্ত্রাসবাদকে যে উস্কে দিচ্ছেন ইন্টেলেকচুয়ালি, এজন্যই আপনাদেরকে সন্ত্রাসবাদ পন্থী ইন্টেলেকচুয়াল বলা হয়। আপনাদেরকে বললাম এই কারণে, শুধু ফরাদ মাজার না, এরকম অনেক ইন্টেলেকচুয়াল আছে যারা কিনা সরাসরি ইউনূস গভর্নমেন্টের এই সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে। কিন্তু ট্রাম্প এবং মোদি কি বলছে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ট্রাম্প এবং মোদি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তাহলে যদি ফরাদ মাজার সহ এই সমস্ত ইন্টেলেকচুয়াল এবং আয়না ঘরের রাজ সাক্ষী জেএমবি সদস্য রাহাত মদতদাতা হয়, তাহলে ট্রাম্প এবং মোদি কি বসে থাকবে? এবং তারা তাদের কাজের মাধ্যমে এই সন্ত্রাসবাদ নির্মূলে বাংলাদেশে যা যা করা লাগে তাই করবে। অথচ আমার দেশের মিডিয়া প্রচার করতেছে কি বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গেলেন ট্রাম্প। ভাই, ওরা কি রাস্তায় নেমে ঝগড়া করবে? ঝগড়া করার মানুষ ওরা মোটেও ঝগড়া করার মানুষ না। ওরা কাজে প্রমাণ করে দিবে। কারণ আপনারা জানেন ইন্টারন্যাশনালি একটা আইন আছে যে কোনো দেশ আরেকটা দেশকে সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। আমেরিকাও বাংলাদেশে সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। তবে বিশ্বব্যাপী সন্ত্রাস দমনে ঐক্যবদ্ধভাবে আমেরিকা সহ বিভিন্ন দেশ একজোট হয়ে কাজ করতে পারে। এখন বাংলাদেশে যেই সন্ত্রাসবাদ সংগঠিত হচ্ছে তাদের বিরুদ্ধে আমেরিকা এবং মোদি সেভাবেই কাজ করবে। অর্থাৎ ডক্টর ইউনূস গভর্নমেন্টকে ট্রাম্প প্রশাসন সন্ত্রাসী হিসেবেই দেখেছে। আর এজন্যই যখনই বাংলাদেশের প্রসঙ্গ আসছে ডিরেক্ট বলছে কি ওটা মোদির উপর ছেড়ে দিলাম, মোদি দেখে নেবে। What you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. মানে প্রাইম মিনিস্টার মোদি এই জিনিসটা হ্যান্ডেল করবে। এই সন্ত্রাসীদের বিষয়ে ট্রাম্প প্রশাসন আগ্রহী নয়। এটা সন্ত্রাসবাদের ইস্যু। যখন ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস দমন করা হবে তখন অটোমেটিক্যালি এটাকে সাইজ করে ফেলবে, সেটারই ইঙ্গিত দিয়েছেন। আর আমার দেশের মিডিয়া প্রচার করতেছে কি বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গেলেন ট্রাম্প। এখন আপনারা হয়তো বলতে পারেন যে ডক্টর ইউনূসের সাথে যে সন্ত্রাসবাদ এবং জঙ্গি সংশ্লিষ্টতা আছে তার কি প্রমাণ আছে? প্রমাণ তাই যে আপনাদের আয়না ঘরের নাটক। আয়না ঘরের নাটকে রাজ সাক্ষী হিসেবে যাকে উপস্থাপন করছেন 2023 সালে, সে তো জঙ্গিবাদের কর্মকাণ্ডের কারণে গ্রেফতার হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। তো সেই ডকুমেন্ট গুলো কি গভর্নমেন্টের কাছে নাই? সেই সময় নিউজও হয়েছিল যে বোম বানাইতে যায় হাতে নাতে ধরা পড়ছে এই যে জেএমবি সদস্য রাহাত। সেই জেএমবি সদস্য রাহাতই যখন ইউনূস সরকারের আয়না ঘরের নাটকে প্রধান চরিত্র রাজ সাক্ষী হিসেবে স্টেটমেন্ট দেয়, তাও আবার গণমাধ্যমে, তাহলে আন্তর্জাতিকভাবে ইউনূস সরকারের সঙ্গে যে সন্ত্রাসবাদ জঙ্গিবাদের সংশ্লিষ্টতা আছে এই জিনিসটাকে দেখাইতে কয় মিনিট লাগবে? প্রমাণ তো আপনারাই দিয়ে দিচ্ছেন। আপনারাই তো প্রমাণ দিয়ে দিচ্ছেন। ইউনূস সরকারের সাথে যখন জঙ্গিবাদ সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা থাকবে, এই প্রমাণটা যখন আন্তর্জাতিক বিশ্ব পাবে, তখন ইন্টারন্যাশনালি তো ডক্টর ইউনূসকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করতে খুব বেশি সময় লাগবে। এটা তো একটা সিগনেচারের ব্যাপার মাত্র। আর একবার যদি ডক্টর ইউনূস আর জেএমবি সদস্য রাহাত সহ এই যে আয়না ঘরের মূল যে হোতারা গ্লোবাল টেররিস্টের স্বীকৃতি পাওয়া যায়, তাহলে বুঝতে পারতেছেন কি হবে। সন্ত্রাসবাদ দমনের জন্য বাংলাদেশে তখন শান্তিরক্ষী বাহিনী নামবে, সাথে আরেকটা বাহিনী নামবে যেটার নাম হচ্ছে টাইগার ট্রায়াম্প। এদের কাজই হবে সন্ত্রাস দমন করা। আপনারা র্যাবের উপর স্যাংশন নিয়ে আসছেন কেন? বিনা বিচারে নাকি মানুষ হত্যা করে, অথচ এটা বলেন নাই যে র্যাব জঙ্গিবাদ দমনে কাজ করে। ঠিক আছে, এখন তো র্যাব যদি বিলুপ্ত হয়ে যায়, তাই যে টাইগার ট্রায়াম্প নামে নতুন যে বাহিনী হচ্ছে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেটার মাধ্যমে যখন আপনাদের উপরে সন্ত্রাসবাদ দমনের জন্য কাজ করা হবে, তখন এই জেএমবি সদস্য রাহাত একে আপনি বাঁচায়েন, তখন ডিরেক্টলি ডক্টর ইউনূস সরাসরি জঙ্গিবাদের মদতদাতা হিসেবে চিহ্নিত হবে, তখন তাকে আপনারা বাঁচায়েন। আপনাদের ইন্টার্ম গভর্নমেন্ট এতই শক্তিশালী, বাঁচায়েন তাকে। একটা জিনিস খেয়াল করে দেখেন, ডক্টর ইউনূস কাদেরকে ভিকটিম বানাইছে? যারা সন্ত্রাসী। ডক্টর ইউনূস কাদের জন্য মায়া কান্না কাচ্ছে? যারা জেএমবি সদস্য। ডক্টর ইউনূস কাদের জন্য এত দৌড়াদৌড়ি করতেছে? যারা সাম্প্রদায়িক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করে। সেই জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ অর্থাৎ জেএমবির শীর্ষ কর্মকর্তা, তাকেই ডক্টর ইউনূস আয়না ঘরের রাজ সাক্ষী বানিয়েছে। তাহলে এটাকে আপনারা কি বলবেন? এটা কি সত্যি ফ্যাসিস্টের বিরুদ্ধে কাজ হচ্ছে, নাকি জঙ্গিবাদকে পুনরায় বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য, ইনস্টল করার জন্য যা যা করা লাগে সেগুলো করছে ডক্টর ইউনূস? তো ডক্টর ইউনূসকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করে যদি বাংলাদেশে এখন
টাইগার ট্রায়াম্প আর শান্তিরক্ষী বাহিনী আসে, বাংলাদেশ সেনাবাহিনীর উপর যদি স্যাংশন দিয়ে দেয়, কারণ অলরেডি নথিপত্র কিন্তু ডক্টর ইউনূসের যেগুলো সাবমিট করছিল ট্রাম্প প্রশাসনের দপ্তরে, সেগুলো কিন্তু গতকালকে রাতে রিজেক্ট হয়ে গেছে। অর্থাৎ 15ই ফেব্রুয়ারি 2025 এই তারিখে ডক্টর ইউনূসের সকল নথি রিজেক্ট করে দেয় ট্রাম্প প্রশাসন। তারিখটা মাথায় রেখেন কিন্তু। তাহলে ট্রাম্প প্রশাসন আপনার আমার মতো সামনে এসে ঝগড়া করবে না, ও কিন্তু ওর কলমের শক্তি দিয়ে ওর কাম সাইরে ফেলবে। এবং আপনারা প্রচার করলেন না বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গেলেন ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গ এই কারণে এড়িয়ে গেছেন কারণ বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট তিনি গ্লোবাল টেরোরিস্ট। শুধু তাই নয়, ডক্টর ইউনূস গ্লোবাল টেরোরিজমের মদতদাতা। তো সুতরাং বুঝতেই পারছেন আন্তর্জাতিক গেম কোন দিক দিয়ে ঘুরতেছে। রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে সাজানো আয়নাঘরকে মানুষের সামনে বাস্তবিক করে গড়ে তুলতে একজন জঙ্গিকে এভাবে প্রশ্রয় দেওয়া নিতান্তই অন্যায়। শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করতে গিয়ে এরা নিজেদের বেসমেন্টটাই হারায় না বসে, সেদিকেই এখন সংখ্যা দেখা দিছে। সাজানো আয়নাঘর নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করতে গিয়ে পুরো দেশকে এরা জঙ্গিবাদের দিকে ধাবিত করতে যাচ্ছে। একটা ব্যক্তিকে এত ভয়, সব দল মিলে আবার নাকি ঐক্য করতেছে। ঐক্যমত কমিশনের মিটিং হয়েছে গতকাল, তিনি বলতেছে আমি ওয়েবসাইটে সব প্রকাশ করে দিব, যার যেটাতে মত থাকবে সেটাতে আপনারা হ্যাঁ দিবেন, যার যেটাতে মত থাকবে না সেটাতে না দিবেন। কাজটা কিভাবে হবে আমরা বলছি, রেজাল্টটা কি পেতে চাই সেটা বললেই কথাটা পরিষ্কার হয়ে যাবে। রেজাল্টটা হবে যে আমরা আছি, এই যে প্রস্তাবটা করেছেন তার সঙ্গে একমত, এই জিনিসটা বের করতে চাই, এই প্রস্তাব আমরা আমরা একমত, এটার ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠা হলো। প্রস্তাব আমরা একমত, 2 নম্বর প্রস্তাব আমরা একমত, 4 নম্বর প্রস্তাব আমরা একমত, 3 নম্বর প্রস্তাবে আমাদের একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে, এটা করে দিল আমরা একমত। এই জিনিসটা বের করা, আর কিচ্ছু ভাই। যার যেটাতে হ্যাঁ থাকবে, যার যেটাতে না থাকবে, এইগুলা তো গণতান্ত্রিক ভাবে একটা পদ্ধতি আছে না? সেটা হচ্ছে কি সংসদীয় পদ্ধতি। তো অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা বন্ধ করে যদি এখন ওয়েবসাইট নির্ভর যেটাতে আপনার মতামত ভালো লাগবে সেটাতে হ্যাঁ দিবেন, যেটাতে আপনার মতামত ভালো লাগবে না সেটাতে আপনি না দিবেন, এই যে দলীয় পদ্ধতিতে দেশ চালানো, এটা কোন ধরনের সার্কাস? আবার আপনি আবার অভিযোগ করেন কোনোটা ঠিকঠাক মতো হচ্ছে না, সরকারি অফিসগুলো ঠিকঠাক মতো চলছে না, কোনো আইন ঠিকঠাক মতো চলছে না। চলবে কেমনে? যেই হানা পদ্ধতিটা আপনি ওয়েবসাইটে নিয়ে আসতেছেন সেটা তো ভার্চুয়াল, কিন্তু ভার্চুয়ালিটি দিয়ে তো আর বাস্তব চলে না, জীবন চলে না। চলে বাস্তব জীবন চলে সংসদীয় মিটিং এর মাধ্যমে, ক্যাবিনেট পদ্ধতির মাধ্যমে। তো সেই সংসদের ক্যাবিনেটই যদি দাঁড় করায় না দেন, গণতান্ত্রিক পর্যায়ে যদি ইলেকশনই না দেন, তাহলে আইন ভালোভাবে চলবে কিভাবে? এটা তো গণতান্ত্রিক দেশ, এটা তো আপনার এনজিও না। এজন্যই আমেরিকা এবং ইন্ডিয়া যৌথ সমর্থন দিয়েছে শেখ হাসিনাকে, যে আর যাই হোক বাংলাদেশে ওই সময় একটা ক্যাবিনেট ছিল, গণতান্ত্রিক ভাবে হলেও একটা সিদ্ধান্ত নেওয়ার স্কোপ ছিল, যেটা সংসদের মাধ্যমে বাস্তবায়িত হতো। আর এখন ওই জিনিসটা নাই বলেই ডক্টর ইউনূস পদে পদে বিপদে পড়তেছে, কিন্তু সেটা সে স্বীকার করবে না। সে অভিযোগ করবে যে আইন ঠিক মতো কাজ করতেছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, তাই আমি কি করব, ও আমার সব কোশ্চেন গুলো আপনার ওয়েবসাইটে দিয়ে দিব, আপনারা মতামত দিবেন, যেটাতে হ্যাঁ বলবেন সেটাতে হ্যাঁ ক্লিক করবেন, যেটাতে না সেটাতে না। ভাই, রাজনৈতিক দলের মত দিয়ে কি পুরো দেশ চলবে? নাকি দেশের মালিক জনগণ, জনগণের প্রতিনিধি দিয়া তাদের মতাদর্শের উপর ভিত্তি করে, তাদের সাপোর্ট নিয়ে, তাদের অনুমতি নিয়ে কোনটাতে হা জয়যুক্ত হবে, কোনটাতে না জয়যুক্ত হবে, স্পিকারের সভাপতিত্বে সেটা নির্ধারিত হবে কোনটা? এইভাবে মূলা বুঝান আমাদেরকে, মানে অনাচারের সীমা নেই, এটা আমরা সবাই স্বীকার করছি। কোনো প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না, কোনো আইন ঠিক মতো চলছে না। বিগত 15 বছর কোনো সমস্যা হলো না, আপনার কাছে সেই আইন চলে না, তার মানে বুঝতে হবে আপনি লিডার হিসেবে যোগ্য না। বিগত 15 বছর আইন চললো, এখন আর চলে না। তাহলে এক কাজ করেন, পদত্যাগ করে এই যে জুলাইয়ে পুলিশ গণহত্যার জন্য বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হন। একই সাথে মেটাকুলাসলি ডিজাইন করে যে সুস্থ বাংলাদেশকে অসুস্থ বানাইছেন, এটার জন্য দেশদ্রোহিতার তকমা নিয়া বিচার বিভাগের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। শেখ হাসিনা 15 বছর দেশ চালাইলো, সন্ত্রাসীপনা এতটা বাড়লো না, আর আজকে আপনি 6 মাস। তো আমরা 15 তারিখ দেখেছি যে নরেন্দ্র মোদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে বৈঠক হয়েছে, এবং এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা প্রধান তুলসী গ্যাবার্ডের সাথে নরেন্দ্র মোদীর যে বৈঠক হয়েছে, এবং বৈঠকের মধ্যে থেকে আমরা একটি জিনিস স্পষ্টত প্রমাণ সহ আমরা পেয়েছি যে এই বৈঠকের মধ্যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে একটি প্রশ্ন করা হয়েছিল ডিপ স্টেট নিয়ে এবং বাংলাদেশ প্রসঙ্গে। তো বাংলাদেশ প্রসঙ্গে যখন নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলো, তখন ডোনাল্ড ট্রাম্পের উত্তরটা ছিল এরকম যে আই উইল লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার। মানে হচ্ছে সে বলতে চেয়েছে যে আমি বাংলাদেশের বিষয়টা নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিলাম। তো এখান থেকে আপনারা একদম কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া নির্দ্বিধায়
একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে ধরে নিতে পারেন যে বাংলাদেশের প্রসঙ্গটা, বাংলাদেশের বিষয়টা নরেন্দ্র মোদী উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এটা একদম ক্লিয়ার। সে যেই আসিফ নজরুল যদিও আমাদেরকে ইংরেজি শেখানোর চেষ্টা করছে বা বাংলাদেশের মানুষকে নতুন ইংরেজি শেখানোর চেষ্টা করছে, বাট ঘটনাটা হচ্ছে এরকম যে ডোনাল্ড ট্রাম্প স্ট্রেট ওয়ে স্পেসিফিক প্লেন ল্যাঙ্গুয়েজে বলেছে যে আই লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার, মানে আমি বাংলাদেশকে নরেন্দ্র মোদীর উপরে, প্রাইম মিনিস্টার উপরে ছেড়ে দিব, কারণ তারা বছর বছর এগুলো নিয়ে এটা নিয়ে কাজ করেছে। তো তার মানে হচ্ছে যে স্ট্রেট ওয়ে এটি স্পষ্টত যে বাংলাদেশ প্রসঙ্গটা নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দেওয়া হয়েছে। তো এখন নরেন্দ্র মোদী আমাদের বাংলাদেশ নিয়ে কি সিদ্ধান্ত নেয়, এবং মার্কিন যেহেতু ডোনাল্ড ট্রাম্প সরাসরি উনি নিজেই বলে দিয়েছেন যে বাংলাদেশটা নরেন্দ্র মোদীর উপরে, প্রাইম মিনিস্টারের উপরে ছেড়ে দিব, মানে ইন্ডিয়ার উপরে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে তার মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করবে, ইন্ডিয়ার সাথে কাজ করবে বাংলাদেশের ব্যাপারটা নিয়ে। আর অন্যান্য আরো যে দুই একটি বিষয় আছে সেই প্রসঙ্গটি যদি একটু বিবেচনা করেন, দেখেন যে ডোনাল্ড লুর যাকে নিয়োগ দেওয়া হয়েছে, নতুন যাকে নিয়োগ দেওয়া হয়েছে, সে একজন ভারতীয় বংশোদ্ভূত। এবং আরেকটি বিষয় যদি আপনি লক্ষ্য করেন যে তুলসী গেবার্ট, সেও কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। সো দ্যাট মিনস হচ্ছে গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গেবার্ট এবং এশিয়া প্রতিনিধি, সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে মিস্টার পল, তারা দুজনই হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত। তার মানে হচ্ছে যে ভারতকে, দক্ষিণ এশিয়াকে ভারতের মতো করে সুন্দরভাবে সাজাতে চায় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আরেকটি বিষয় আপনি দেখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু পাকিস্তানিদেরকে কিন্তু অ্যারেস্ট করা, ধরা শুরু হয়ে গেছে এবং তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো এই বিষয়গুলো যদি আপনি বিবেচনা করেন যে ইন্টারন্যাশনালি, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল যে মেকানিজমটা, সেটা আওয়ামী লীগের পক্ষে আসবে, এবং ভারত এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি কখনো চায় না যে বাংলাদেশে এখন যেভাবে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, যেভাবে সন্ত্রাস হচ্ছে, যেভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একেবারে ভেঙে পড়েছে, বাংলাদেশে একটা যুদ্ধ মনোভাব সৃষ্টি হয়েছে, বাংলাদেশে মনে হয় যে একটা গৃহযুদ্ধ লেগে গিয়েছে, ইন্ডিয়ার সাথে মনে হয় যে একটা যুদ্ধ লেগে গিয়েছে, এই যে একটা পরিস্থিতি, আর বাংলাদেশে যেভাবে বইমেলায় আক্রমণ হচ্ছে, মানুষকে ঘুরে উড়া উৎসব করতে দিচ্ছে না, মানে একটা আফগানিস্তানের তালেবানের স্টাইলে যে একটা রাষ্ট্র বাংলাদেশ, নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে, এটা আসলে বিশ্ববাসী কেউ মেনে নেয় না এবং নিবেও না। আর সেই কারণে ডোনাল্ড ট্রাম্প বলেছে আই লিভ বাংলাদেশ টু মিস্টার প্রাইম মিনিস্টার। দ্যাট মিনস হচ্ছে ইন্টারন্যাশনাল পলিসি ইজ ডান। আমরা বাংলাদেশ, দেখেন আপনারা যারা একটু হিসাব মেলানোর চেষ্টা করেন বা চেষ্টা করেন, একটু দেখবেন রাজনৈতিক হিসাব মিলিয়ে না, যে আসলে আমাদের নরেন্দ্র মোদীর সাথে বৈঠকটা ছিল 15 তারিখ, মানে এটা অনেক আগেই এটা শিডিউল করা ছিল। আর আমাদের মশাল মিছিল এবং হরতালটা দেওয়া হয়েছে 17 তারিখ এবং 18 তারিখ। এখন ইন্টারন্যাশনাল পার্ট কিন্তু ফিনিশ। এজ এ টিম হিসাবে, এজ এ ক্লাব হিসাবে, যেটাই বলেন যে আপনি দামে সবকিছু আপনি অ্যারেঞ্জ করে ফেললেন, ভালো ম্যানেজার নিয়ে আসলেন, ভালো প্লেয়ার নিয়ে আসলেন, এখন হচ্ছে মাঠে খেলার সময়, এখন খেলা বাস্তবায়ন করতে হবে। এখন আপনি বলেন যে বাংলাদেশে যে লোকাল যে পলিটিক্স, সেটাকে অন্য কেউ খেলে দিবে? খেলে দিবে না। যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে, আমি বারবার একটি কথা বলি এবং আগেও বলেছি, এখনো বলি, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে আমরা আমাদের তৃণমূলের সক্ষমতা, আওয়ামী লীগের সক্ষমতা দেখাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা তৃণমূলের সক্ষমতা না দেখাতে পারবো, ততক্ষণ পর্যন্ত পুলিশ আমাদের পাশে দাঁড়াবে না, আর্মি আমাদের পাশে দাঁড়াবে না, বিজিবি আমাদের পাশে দাঁড়াবে না, এই দেশের জনগণ আমাদের পাশে দাঁড়াবে না। এবং এমনকি যদি আমরা আমাদের অবস্থান ঠিক করতে, মাঠে ঠিক করতে না পারি, ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন যেভাবে আমাদেরকে একচাটিয়া সাপোর্ট দিয়ে যাচ্ছে, একটা সময় ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে। এখন আপনি মূল কথায় আসেন। তার মানে হচ্ছে কি, যে আমাদেরকে আমাদের মাঠে আমাদের সক্ষমতার জানান দিতে হবে, মাঠে আমাদের অবস্থান তৈরি করতে হবে। এখন ভেদাভেদ ভুলে, সকলে ঐক্যবদ্ধভাবে ভেদাভেদ ভুলে রাজপথে আমাদের জানান দিতে হবে, রাজপথ আমাদের দখলে রাখতে হবে। আগামীকালকের যে প্রোগ্রাম হবে মশাল মিছিল, এবং 18 তারিখে যে হরতাল প্রোগ্রাম হবে, সেটা বাংলাদেশের সর্বাত্মকভাবে সেই কর্মসূচি পালন করতে হবে। অলরেডি হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু বলে দিয়েছে যে বাংলাদেশে হিউম্যান রাইটস এর ভায়োলেশন হচ্ছে, মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে এই সরকারের আমলে। তার মানে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে অলরেডি নজরে পড়েছে যে বাংলাদেশে ইনুস বাহিনী, এই দখলদার ইনুস বাহিনী বাংলাদেশে
হিউম্যান রাইটস এর ভায়োলেশন করছে, অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে গ্রেফতার করছে, মানুষের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। তো এইগুলো ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আসছে। তো এই জন্য এখন আমাদের যেটা করতে হবে যে সেটা হচ্ছে যে আজকে আমি দেখলাম যে শরীয়তপুর মাদারীপুর এলাকায় একটি ভালো একটি মিছিল হয়েছে, সাতক্ষীরাতেও যুবলীগের একটি মিছিল হয়েছে। তো এইরকম আমি মনে করি যে আগামীকালকে মশাল মিছিলে সারা বাংলাদেশে অন্ততপক্ষে প্রত্যেকটি জেলায়, উপজেলায়, থানা, শহর, নগরে সবাই যার যার অবস্থান থেকে মশাল মিছিলটা সাকসেস করবেন। তারপরে 18 তারিখে সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করবেন। এই হরতাল কর্মসূচি হচ্ছে আমাদের বাঁচা মরার কর্মসূচি। এই হরতাল কর্মসূচি হচ্ছে আমাদের ঘুরে দাঁড়ানোর কর্মসূচি। এই হরতাল কর্মসূচি আমাদের নির্ধারণ করবে আগামী দিনে কত দ্রুত আমরা বাংলাদেশে আমরা আমাদের নেত্রী শেখ হাসিনাকে নিতে পারবো, কত দ্রুত আমরা বাংলাদেশে ঘুরে দাঁড়াতে পারবো, কত দ্রুত আমরা আমাদের অবস্থান তৈরি করতে পারবো। সো তাই আমি সকলের কাছে, আমাদের সকল রাজনৈতিক তৃণমূল নেতাকর্মী থেকে নিয়ে সব জেলা, উপজেলা, সর্বস্তরের নেতাকর্মীদেরকে বলবো, আসুন ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে আমরা এই কর্মসূচিটুকু পালন করি। আরে ভাই, 1975 সালে বঙ্গবন্ধু যখন ছিলেন না, বঙ্গবন্ধুকে হত্যার পরে কি একটা অবস্থা তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ ঘটিয়ে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আর এখন আমাদের কাছে একটা ম্যাজিক কণ্ঠ আছে, সে ম্যাজিক কণ্ঠ আগামীকাল আপনাদের উদ্দেশ্যে কথা বলবে, ম্যাজিক কণ্ঠ আপনাদেরকে কালকে বার্তা দিবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এমন একটা ম্যাজিক, তার কণ্ঠটা এমন একটা ম্যাজিক, যখন তার কণ্ঠ, তার সাথে যখন কথা বলি, তার যখন বক্তব্য শুনি, তার কণ্ঠ একটা উৎসাহ, অনুপ্রেরণা দেয়। তাহলে সেই বঙ্গবন্ধু কন্যা তো আমাদেরকে উৎসাহ, অনুপ্রেরণা দিতে পারতেছেন, নেতৃত্ব দিতে পারতেছেন। তাহলে আমাদের সামনে কি আমাদের নেতা আছেন? তো যখন আমাদের নেতা ছিল না, বঙ্গবন্ধু 75 15 আগস্ট হত্যার পরে যখন আমাদের নেতা ছিল না, তখনও কিন্তু আমরা আওয়ামী লীগ নিজেরা সংগঠিত হয়ে ঘুরে দাঁড়িয়েছি। 111-এ আমাদের নেত্রী জেলে ছিলেন, কিন্তু সে অবস্থা থেকেও কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি। তার এখন তো আমরা ইনশাল্লাহ, আমাদের নেত্রী আছেন, আমাদের নেত্রী অর্গানাইজ করছেন, সাংগঠনিকভাবে নির্দেশনা দিচ্ছেন, নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন। ইনশাল্লাহ আমাদের সময় যে কোনো সময়ের চাইতে ভালো। আমরা বড় একটি ধাক্কা খেয়েছি, তার মানে এই না যে আমরা শেষ হয়ে গেছি। সো তাই আমরা আসুন সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে 18 তারিখে হরতাল অবরোধ করে, হরতাল কর্মসূচি সফলের মাধ্যমে আমরা বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করি। সেই পর্যন্ত ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন। আগামীকালকে মশাল মিছিল সব জায়গায় করবেন এবং পরশুদিন হরতাল কর্মসূচি পালন করবেন, সে আশাবাদ ব্যক্ত করে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলি মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের ঘটনার তার মধ্যে কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে উদ্দেশ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।